রূপকথা গল্পের জগতে তোমাকে স্বাগত। আজ আমি যে গল্পটি পড়ব সেটি হলো ছন্দা বিশ্বাসের লেখা প্রক্সি। আমার গল্প যদি তোমার ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের গল্প পড়ি। প্রক্সি। বেরিয়ে পড়লাম বাতাসপুরের উদ্দেশ্যে। মনে অনেক দ্বিধা, অনেক দ্বন্দ্ব, তবু উপায় ছিল না। অনেক কষ্টে খোঁজ খবর করে একটা ঠিকানা জোগাড় করেছি ধৃতির। ধৃতি আমার ছোটবেলার স্কুলের বান্ধবী। ওর সঙ্গে আমার পরিচয় হাই স্কুলে আসার পরে। ক্লাস 5-এর বি সেকশনে আমি আর ধৃতি রোজ সেকেন্ড বেঞ্চের দেওয়ালের দিকে পাশাপাশি বসতাম। আস্তে আস্তে সেটাই আমাদের স্থায়ী জায়গা হয়ে গেল। ধৃতির গায়ের রং কালো ছিল, কিন্তু ওর চোখ দুটোতে ছিল গভীর মায়া। ঘন আখি পল্লবে ঢাকা চোখ দুটোর দিকে তাকালে মনে হতো শান্ত ছায়াঘন এক দিঘি। খুব আস্তে আস্তে কথা বলতো ধৃতি। আমি যতটা ছটপটে ও ততটাই ধীর স্থির। কিভাবে যে অসম চরিত্রের দুজনের এমন বন্ধুত্ব গড়ে উঠল স্বয়ং ঈশ্বরই জানেন। টিফিনে একটাই আইসক্রিম কিংবা আলু কাবলি ভাগ করে খাওয়া শুধু নয়, কখনো সখনো স্কুল কামাই করলে রোল কলের সময়ে ও আমার হয়ে প্রক্সি দিত, সকলের চোখ বাঁচিয়ে যথেষ্ট ঝুঁকি নিয়ে। আমাদের মফস্বল শহরটার গায়ে তখন একটু একটু করে আধুনিকতার ছোঁয়া লাগছে। তা সত্ত্বেও সে সময়ে লুকিয়ে প্রেম করা ছিল চরম অপরাধ। প্রেমের পথে তখন নানা বাধা, জাতপাত, বিত্ত, স্ট্যাটাস, কত রকমের বাধা যে পেরোতে হতো তার হিসাব নেই। আমি তখন ক্লাস 9। সেই মধ্যযুগীয় আবহাওয়ার ভেতরে হঠাৎ খবরের শিরোনামে উঠে এলাম আমি। সবাই জানল গাঙ্গুলি বাড়ির ছেলে বাঁধনের সঙ্গে সাহা বাড়ির মেয়ে রতির অর্থাৎ আমার প্রেম চলছে। সেই সংক্রান্ত আলোচনা ছড়িয়ে পড়ল প্রায় সমস্ত চেনা জানা মহলেই। ছোট জায়গা, আলোচনার মুখ অনেক, কিন্তু উপযুক্ত রসালো খবরের সংখ্যা তুলনায় কম। ফলে যা হয়, আমাদের প্রতিবেশী রুমা কাকিমা মায়ের কাছে বলে দিলেন ব্রিজের নিচে আমাদের দুজনকে দাঁড়িয়ে কথা বলতে দেখেছেন। মা প্রশ্ন করলেন, ছেলেটা কে? মায়ের কপালে ভাঁজ স্পষ্ট হচ্ছে দেখে কাকিমা ব্যাখ্যা করতে আরম্ভ করলেন, আরে চিনতে পারছো না? ওই যে ভালো ফুটবল খেলে, গেলবার আমাদের ক্লাবের হয়ে খেলে শিল্ড নিয়ে এলো বারাসাত সম্মেলনী ক্লাব থেকে। ওই যে গো, যাদের বাড়িতে প্রথম টিভি এসেছে, মহাভারত দেখার জন্যে বাড়ির উঠোনে লোকের ঢল নামতো। আকাশবাণীতে গান গায় শিল্পী রুমেলা গাঙ্গুলি, সেই ওদের বাড়ির ছেলে বাঁধন। প্রতিবেশী রুমা কাকিমা তার কাজ সেরে চলে গেলেন। মা অপেক্ষা করতে লাগলেন আমার টিউশনি থেকে আর বাবার অফিস থেকে ফেরার জন্য। মেঘের পরে মেঘ জমেছে বুঝতে পারিনি সেদিন। আমার বাড়ি থেকে কঠোর অনুশাসনের খাড়া নেমে এলো। আমাকে সরাসরি কেউ কিছু বলল না। মা আর বাবার রুদ্রাদার বৈঠকের শেষে আমার অজান্তেই নানা ব্যবস্থা গৃহীত হলো। এরপরে বাড়িতেই গৃহশিক্ষক রাখা হলো। স্কুলে মায়ের সঙ্গেই যাই আর আসি। বাড়িতে এমন ভাব করে থাকি যেন সব চুকে বুকে গেছে। কিন্তু যে নদী একবার সাগরের ডাক পেয়েছে তাকে ঠেকিয়ে রাখে কার সাধ্য? নদীর স্রোত বহু পাথরের বাধাবিঘ্ন এড়িয়ে বইতে শুরু করলো। এমন একটা পরিস্থিতিতে ধৃতি আমার হয়ে বড়াই বুড়ির কাজ করত। চিঠিপত্রের আদান প্রদান থেকে শুরু করে বাঁধনের সঙ্গে দেখা করা, ওর কাছ থেকে কিছু জিনিস নেওয়া বা পৌঁছে দেওয়া ইত্যাদি। আমি মায়ের সঙ্গে স্কুল থেকে রিকশায় বাড়ি ফিরছি। দেখি বাঁধন রাস্তার একপাশে দাঁড়িয়ে ধৃতির সঙ্গে সাবলীল ভঙ্গিতে কথা বলছে। মা মুখ বেঁকিয়ে শটান বলে দিল, নিজের চোখে দেখো এই সব ছেলেদের চরিত্র। আজ তোকে
তো কাল অন্য মেয়েকে প্রস্তাব দিচ্ছে। যত সব লক্ষ্মী ছাড়ার দল। আমি যে ধৃতির হাতে দীর্ঘ চিঠি লিখে পাঠিয়েছি সেটা মায়ের জানার কথা নয়। আজ দেখা করার কথা ছিল, পারলাম না। সেই কারণে ধৃতি আজ আমার হয়ে প্রক্সি দিচ্ছে। ধৃতির সফল দৈত্যের ফলস্বরূপ আমি চিরজীবনের জন্যে বাঁধনের বাহুডোরে বাঁধা পড়লাম। আমি তখন সবে কলেজে বিএ ক্লাসে ভর্তি হয়েছি। বাঁধন ব্যাংকিং সার্ভিস কমিশন এক্সাম ক্র্যাক করেছে। বাড়ির লোক আর তেমন সমস্যা করল না, যখন বুঝতে পারলো যে অনেক চেষ্টা সত্ত্বেও নদী স্রোতে বাঁধ দেওয়া সম্ভব হয়নি। কিছুদিনের ভেতরে ওর পোস্টিং হলো আলতাগঞ্জে। বিয়ের পর সেখানেই আমরা সংসার পাতলাম। কেটে গেল 5টা বছর। বাঁধন দেখলাম একটা বাচ্চার জন্য বড্ড উতলা হয়ে পড়েছে। আমাদের জীবনের সুখের চাবি হারিয়ে গেল সেদিন, যেদিন শুনলাম আমি আর কখনো মা হতে পারবো না। ডাক্তারের চেম্বারের থেকে টলমলো পায়ে বেরিয়ে এলাম। বর্ষার কিউমুলোনিম্বাস মেঘে ঢেকে গেল আমার আকাশ। এরপরে আরও 4-5টা বছর লোকে যে যা বলেছে তাই করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আমার যখন পাগলপাড়া অবস্থা, এমন সময়ে একদিন গঙ্গার ঘাটে এসে বসেছি আমি আর বাঁধন। মরুঝড়ে তখন বিপর্যস্ত। বাঁধন বলল, আজ ডক্টর মাইতির চেম্বারে গেছিলাম। উনি খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত রিপোর্ট দেখে জিজ্ঞাসা করলেন আমাদের সারোগেসিতে আপত্তি আছে কিনা। আজকাল সারোগেসির মাধ্যমে বহু দাম্পত্যই সন্তানের মুখ দেখেছেন। শান্ত নিরিবিলি গঙ্গার ঘাট, আশেপাশে তেমন কেউই নেই এই পৌষের সন্ধ্যায়। তার উপরে আজ ভরা পূর্ণিমা। গর্ভবতী নারীর মতো সুডল গঙ্গা। পূর্ণ নদীটা যেন আমার নিঃস্বতা আরও গভীরভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে লাগলো। নিরুপায়ে আমি প্রবল বেগে বৃষ্টি হয়ে ঝরে পড়তে পড়তে বললাম, আমি রাজি। গর্ভ ভাড়া নেওয়ার জন্যে এবারে উপযুক্ত মহিলার খোঁজ শুরু হলো। অনেকের সঙ্গে ইন্টারভিউ হলো, কাউকেই আমার পছন্দ হচ্ছে না। বাঁধন বুঝতে পারছে আমার ভেতরে মানসিক সমস্যা চলছে। সেটা স্বাভাবিক ধরে নিয়ে ও আমার উপরেই এই দায়িত্বটা ছেড়ে দিল। জীবনের এই চরম সন্ধিক্ষণে আজ আবার ধৃতির কথা মনে পড়ে গেল। বিয়ের পর থেকে তো আর ওর সঙ্গে যোগাযোগ রাখা হয়নি। এমনই একটা সময়ে খবরের কাগজে বাতাসপুরের খবরটা পড়লাম। খবরের কাগজে ফোন করে বিস্তর অনুরোধ করে ঠিকানাটুকু জোগাড় হলো। সেইটুকু সম্বল করে একদিন বেরিয়ে পড়লাম। ধূসর রঙের এসইউভি ছুটে চলল মহানন্দা অভয়ারণ্য, সেবক বাজার, কালীবাড়ি, করোনেশন ব্রিজ ছাড়িয়ে কালিম্পংয়ের দিকে। ঘুরে ঘুরে ক্রমশ ওপরের দিকে উঠছি। মাইলের পর মাইল জনহীন অঞ্চল পেরিয়ে অবশেষে বাতাসপুরে পা রাখলাম। পাহাড় চূড়োয় উঠে আবার কিছুটা নিচের দিকে নামতে হলো। একটা ছোট্ট জনবসতি, মূলত আদিবাসী মানুষের বাস। পথের পাশে পাইন গাছে ঘেরা ছোট্ট একটা কাঠের বাড়ি। গেটের ঠিক সামনে দুটি লম্বা কাঠের ওপরে টিনের রংচটা একটা সাইনবোর্ড। আশ্রমের নামটা পড়তে পারলাম না। আমাকে দেখে একজন মহিলা এগিয়ে এলেন। এই আশ্রম আর ধৃতির নাম ও ছবি খবরের কাগজে দেখেই এখানে আসা। ধৃতি আমাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল। আশ্রমের ব্যালকনিতে বসে কত জমানো কথা উপচে পড়েছে তখন। প্রায় 12 বছর বাদে দুজনের সাক্ষাৎ হলো। ধৃতির মুখে শুনলাম বিএ পাশ করার পরে ওর বিয়ে হয়েছিল বাড়ি থেকে সম্বন্ধ করে। পাত্র বেনারসের প্রবাসী বাঙালি, রেলে চাকরি করে। বিয়ের 2 মাস বাদে একদিন জানতে পারল ছেলেটি লিউকোমিয়ার পেশেন্ট। কোনো একজন জ্যোতিষী বলেছিলেন বিয়ের পরে এ রোগ ভালো হয়ে যাবে, তাই রোগ গোপন করে এই বিয়ে। 3 মাসের মাথায় ছেলেটি মারা যায়।
রেলে চাকরিটা পেলেও ও করেনি। সব ছেড়ে দিয়ে একদিন ঘুরতে ঘুরতে এই জায়গায় থিতু হয়েছে। ধৃতি বলল, এই সব শিশুদের নিয়ে ও বেশ আছে। এ কথা সে কথার পরে আসল কথাটা বলে ফেললাম। ধৃতি কঠিন দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে বলল, হঠাৎ আমাকেই বেছে নিলি কেন? আমি কি সারা জীবন সব জায়গায় তোর হয়ে প্রক্সি দিয়েই যাব? আমি ধৃতির হাত দুটো ধরে বললাম, আজ আমি তোর কাছে ভিক্ষে চাইতে এসেছি ধৃতি, আমাকে তুই ফিরিয়ে দিস না। তুই তো ধরিত্রী মা, পারবি না আমাদের বীজ তোর গর্ভে ধারণ করতে, জল মাটি বাতাস দিয়ে তাকে পৃথিবীর আলো দেখাতে? আমি চাই তোর মতো সুন্দর একটা সন্তান, আমাকে ফিরিয়ে দিস না ধৃতি। মাত্র তো একটা বছর। অনেকটা সময় কেটে গেল নীরবে। এক সময়ে কিছু না বলে ধৃতি উঠে গেল। আমি বুঝতে পারলাম খুব কঠিন পরীক্ষা আমাদের সামনে। আমার চেয়ে ধৃতির পরীক্ষা অনেক বেশি কঠিন। বেশ কিছু সময় পর দেখি ধৃতি ধীর পায়ে আমার কাছে এসে আমার হাত রাখল। আমি শ্রাবণের ধারার মতো আছড়ে পড়লাম ওর বুকে। তারপর ধৃতিকে নিয়ে আমরা ফিরে এলাম কলকাতায়। ইনফার্টিলিটি সেন্টারে নিয়ে গেলাম ওকে, সঙ্গে বাঁধনও ছিল। সব ঠিক মতোই হলো। বছর খানেকের মাথায় আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হলো। নাম রাখা হলো মাহিরা। বাঁধন খুব খুশি। কয়েক মাস পর মেয়ের মুখে ভাত হলে ধৃতি বলল, এবারে আমাকে ছেড়ে দে। বলতে গিয়ে ওর ঠোঁট কেঁপে উঠল। ছুটে চলে গেল ওয়াশরুমে। যাওয়ার আগের দিন সন্ধ্যায় আমি ধৃতির জন্য কিছু জিনিসপত্র কিনতে শপিং মলে গেছিলাম। এসে দেখি ছোট্ট মাহিরাকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম, খুব বেশি দিন হয়ে গেলে আরও বেশি মায়ের বাঁধনে জড়িয়ে যাবে বুঝতে পারছি। আমার ভিতরেও একটা ঝড় চলছে। ভয় হচ্ছে আরও খারাপ কিছু না ঘটে যায় আমার আর বাঁধনের জীবনে। ধৃতিকে আজকাল আর খুব বেশি সময় মাহিরাকে কোলে নিতে দিই না। ব্রেস্ট ফিডিং কমিয়ে দেওয়া হয়েছে ইচ্ছে করেই, কারণ এরপরে ওকে তো বাইরের খাবারই খেতে হবে। কিন্তু ধৃতি দেখি সুযোগ পেলেই মাহিরাকে কোলে নিয়ে ব্রেস্ট ফিড করাচ্ছে। মাহিরা ওর নরম হাত দিয়ে ধৃতির বুক আর মুখ ছুঁয়ে ছুঁয়ে খেলা করে। তখন ধৃতির চোখে মুখে অপার্থিব বিভা ছড়িয়ে পড়ে। সেই দৃশ্য দেখে আমার ভিতরে দারুণ জ্বালা শুরু হয়। আমি ওর কোল থেকে জোর করে মাহিরাকে টেনে নিয়ে আসি। মাহিরা ঠোঁট ফুলিয়ে কাঁদে, চিৎকার করে। ধৃতিও। কি করছিস তুই রতি? ওর খিদে পেয়েছে, দে আমার কাছে। ও খাবে, ও এখন ঘুমোবে। ধৃতির মুখে এইসব কথা শুনলে আমার গা জ্বালা করে। এমনই একদিন মাহিরার কান্না শুনে বাঁধন পাশের ঘর থেকে ছুটে এলো। ধৃতির দিকে চোখ পড়ে গেল বাঁধনের। ও সেই সময়ে হাউস কোটের ফিতে লাগাচ্ছিল। ওর বুকের কাছটা দুধে ভিজে যাচ্ছে। বাঁধন সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আমার মাথার ভেতরে আগুন জ্বলছে সেই দৃশ্য দেখে। আমি বন্ধা, তাই আমার স্তনও বন্ধা। কোনোদিন জানতেই পারলাম না মাতৃত্বের স্বাদ কেমন। মাহিরা চুপ করছে না দেখে ধৃতির সে কি কাতর অভিব্যক্তি। দে না রে একবার। আমি বললাম, ধৃতি, এবারে তোর চলে যাওয়া দরকার বুঝতে পারছি। আমাদের সম্পর্ক ভালো থাকতে থাকতে তুই চলে যা। প্রতিবাদ করে ধৃতি, আমি এখন কিছুতেই যাব না। আরও কিছুদিন আমায় এখানে থাকতে হবে মাহিরার জন্য। আমাকে না পেলেও খুব কান্নাকাটি করবে, তুই থামাতে পারবি না। ধৃতি দৃঢ় স্বরে জানিয়ে দিল ওর সিদ্ধান্ত। তবু আমি চুপ করে আছি দেখে বাঁধন এসে বলল, থাকুক না আরও কিছুদিন। বুঝতেই পারছো মাহিরাকে ছেড়ে চলে যেতে মন চাইছে না, হাজার হোক মা তো।
বাঁধনের কথায় আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি সমস্ত কৃতজ্ঞতা ভুলে ধৃতিকে বললাম, দেখ, আমি শুধু তোর গর্ভ ভাড়া নিতে চেয়েছিলাম, বিনামূল্যে নয়, রীতিমতো টাকা দিয়ে নিয়েছি। তোর আশ্রমের নামে 5 লাখ টাকা পাঠিয়ে দিয়েছে বাঁধন, দেখে নিস। হতবাক দৃষ্টিতে তাকিয়েছিল ধৃতি। টাকার বিনিময়ে আমি এ কাজ করলাম? তুই এ কথা বলতে পারলি? কান্না ভুলে বিস্ফোরিত চোখেও আমার দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। আমি নিজের ভুল বুঝতে পেরে কি করব ভেবে না পেয়ে ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে এলাম। আমার বাদল দিনের গল্প কিন্তু এখনই শেষ হয়নি। এরপরে আরও 10 বছর কেটে গেছে। মাহিরা এখন ক্লাস 5-এ পড়ছে, কলকাতার একটা নামী স্কুলে। কিছুদিন বাদে আমাদের জীবনে আবার একটা ঝড় উঠল, সুনামি আছড়ে পড়ল। সংসার তট ক্ষতবিক্ষত। মারণ রোগ তলে তলে বাসা বেঁধেছে আমার শরীরে, একটুও টের পাইনি এতদিন। সেদিন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, বাঁধন তখনও ফেরেনি। কয়েকদিন বাদেই দীপাবলি। সমস্ত শহর সেজে উঠেছে আলোকমালায়। শুধু আমার ভেতরে জমাট বেঁধে আছে গাঢ় অন্ধকার। আর মাত্র কয়েক মাস হাতে আমার কাছে। তারপরে এই পৃথিবীর রূপ, রস, বর্ণ, গন্ধ ফেলে চলে যেতে হবে। ভাবছি আমি তো চলে যাব, কিন্তু মাহিরার কি হবে? কে দেখবে ওকে? আমি মারা গেলে বাঁধন যদি আর কাউকে ঘরে নিয়ে আসে মাহিরাকে দেখাশোনার জন্য, সে কি মাহিরাকে যত্নে রাখবে? সংশয়ের মেঘ ঘনীভূত হচ্ছে ক্রমে। মাহিরার কথা ভাবতেই প্রবল একটা ঢেউ আছড়ে পড়ল পায়ের ওপরে। চলে যেতে যেতে বলে গেল, মায়ের মতো আর কেউ পারে না রে। মুহূর্তে আমার ধৃতির কথা মনে এলো। সত্যি তো, ধৃতির মতো আর কেউ পারবে না মাহিরাকে ভালোবাসতে, পারার কথাও নয়। একবার চেষ্টা করে দেখব। কিভাবে প্রস্তাবটা রাখবো বুঝতে পারছি না। ধৃতি কি এখনো বাতাসপুরেই আছে? সেটাও তো জানা নেই। আমার কথায় আঘাত পেয়ে সেই যে ও চলে গেল, তারপর তো আর ওর খোঁজ রাখা হয়নি, ও আর যোগাযোগ করেনি। কাল সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। ভোরের দিকে একটু তন্দ্রা মতো এসেছিল। স্বপ্নে দেখলাম একটা উত্তাল নদীর পাড়ে আমি আর ধৃতি দাঁড়িয়ে আছি। আমি ধৃতির হাত ধরে বললাম, শেষবারের মতো আমার হয়ে প্রক্সি দিতে পারবি না? ধৃতি শান্ত চোখে আমার দিকে তাকালো, কিন্তু ও কিছু বলার আগেই প্রচণ্ড শব্দে নদীর পাড় ভেঙে পড়ল জলে। সেই সঙ্গে যেন চোখের পলকে তলিয়ে গেল ধৃতিও। আমি চিৎকার করে উঠলাম, ফিরে আয় ধৃতি, হারিয়ে যাস না, শুধু এবারের মতো, এই শেষবার। নমস্কার।